বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৫, দেখতে হলে আলো চাই। লেকচার ১। আমরা ইনশাআল্লাহ আজকের এই লেকচার 1-এ দর্পণের ব্যবহার, নিরাপদ ড্রাইভিং এবং পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। আমরা এখন দর্পণের কিছু ব্যবহার দেখব। সমতল দর্পণ। আমরা আমাদের চেহারা দেখার জন্য দৈনন্দিন যেই দর্পণটি ব্যবহার করে থাকি সেটি সাধারণত সমতল দর্পণ। এছাড়া ডাক্তাররা রোগীর দৃষ্টিশক্তি পরীক্ষা করার জন্য সমতল দর্পণ ব্যবহার করে থাকেন। রোগীর চোখের সামনে একটি সমতল দর্পণ ধরা হয় এবং তার এমন একটি বিন্দু নির্ধারণ করা হয়, এমন একটি দূরত্ব নির্ধারণ করা হয় যে দূরত্বে রোগী স্পষ্ট কোনো বস্তুকে দেখতে পায়। এরপর ওই দর্পণের ওপর আলো ফেলা হয় এবং আলো তীব্রতা কমিয়ে বাড়িয়ে রোগীর চোখের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়। এভাবে ডাক্তারি চিকিৎসায় সমতল দর্পণ ব্যবহার করে থাকেন। পেরিস্কোপ। পেরিস্কোপে সাধারণত দুটি সমতল দর্পণ এভাবে আড়াআড়িভাবে অবস্থান করিয়ে একটি পেরিস্কোপ তৈরি করা হয়। এখানে আলোর প্রতিফলন ব্যবহার করা হয়। সাধারণত বিভিন্ন রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়ানোর জন্য সমতল দর্পণ ব্যবহার করা হয়। এখানে চিত্র দেখা যাচ্ছে এই রাস্তার বাঁকে যেন যে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য একটি সমতল দর্পণ ব্যবহার করা হয়েছে। এছাড়া বিভিন্ন আলোকীয় যন্ত্রপাতি যেমন লেজার বা ওভারহেড প্রজেক্টর বা টেলিস্কোপের ক্ষেত্রে সমতল দর্পণ ব্যবহার করা হয়। এখানে আমরা একটি টেলিস্কোপ দেখতে পাচ্ছি। টেলিস্কোপের এই নিচে এই দর্পণটি বা মিররটি একটি সমতল দর্পণ। এছাড়া বিভিন্ন নাটক, চলচ্চিত্র বা শুটিংয়ের সময় সমতল দর্পণ ব্যবহার করে আলোর প্রতিফলন ঘটানো হয় এবং কোনো একটি নির্দিষ্ট বস্তু বা স্থানের ঔজ্জ্বল্য বাড়ানো হয়। অবতল দর্পণ। অবতল দর্পণ ব্যবহার করে বস্তুর সমান আকৃতির চাইতে বিবর্ধিত আকৃতির এবং সোজা প্রতিবিম্ব তৈরি করা হয়। এতে রূপচর্চা বা দাড়ি কাটার সুবিধা হয়। অর্থাৎ কোনো বস্তুর বিবর্ধিত বিম্ব সেই বস্তুটিকে আরো স্পষ্ট করে দেখতে সহায়তা করে, আরো কাছ থেকে দেখতে সহায়তা করে, যার মাধ্যমে আমরা যে কোনো কাজ খুব সহজে করতে পারি। চিকিৎসা শাস্ত্রে দাঁতের চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয়। আমরা কখনো কোনো দাঁতের ডাক্তারের কাছে গেলে তারা একটি ছোট্ট আকৃতির অবতল দর্পণ ব্যবহার করে থাকেন। এই অবতল দর্পণের মাধ্যমে তারা দাঁতের ভেতরে সূক্ষ্ম জিনিসগুলো আলোর প্রতিফলনের মাধ্যমে দেখে থাকেন। প্রতিফলক হিসেবে অবতল দর্পণ ব্যবহারের একটি উৎকৃষ্ট উদাহরণ হল টর্চ লাইট, স্টিমার বা লঞ্চের সার্চ লাইট। এখানে অবতল দর্পণ ব্যবহার করে সেই বস্তুর গতিপথ নির্ধারণ করা হয়। অর্থাৎ কোনো উৎস থেকে আলো আপতিত হয়ে এই অবতল দর্পণ থেকে প্রতিফলিত হয়ে বস্তুর গতিপথ নির্ধারণ করে। অর্থাৎ এই আলোটি ওই বস্তু থেকে
অন্যান্য বস্তুর দূরত্ব দেখার কাজে ব্যবহার করা হয়। অবতল দর্পণের সাহায্যে আলোক শক্তি, তাপ শক্তি ইত্যাদিকে আমরা একটি বিন্দুতে কেন্দ্রীভূত করে কোনো বস্তুকে উত্তপ্ত করতে পারি। এছাড়াও বিভিন্ন টিভি সংকেত সংগ্রহে এবং রাডারে এটি ব্যবহার করা হয়, যেমন ডিশ অ্যান্টেনা, সৌর চুল্লি, টেলিস্কোপ এবং রাডার সংগ্রাহক। এখানে একটি চিত্র দেখা যাচ্ছে। চিত্রে এই ভূমির সমান্তরালে যেই তলটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি গ্লাস অথবা প্লাস্টিকের কভার হতে পারে, এবং এই যে চতুর্ভুজ আকৃতির আমরা আরেকটি তল দেখতে পাচ্ছি সেটি একটি রিফ্লেক্টর। এই বস্তুটি হলো যে বস্তুটিকে আমরা উত্তপ্ত করব। এখন কোনো উৎস থেকে আলো সরাসরি এই বস্তুর উপরে কিছু আপতিত হবে, কিছু এই প্রতিফলক পৃষ্ঠে প্রতিফলিত হয়ে এই বস্তুর উপর আপতিত হবে, এবং কিছু সরাসরি এই সমতলীয় তলটাকে উত্তপ্ত করবে। ফলে দেখা যাচ্ছে চতুর্দিক থেকে বস্তুটি তাপ পাচ্ছে এবং কোনো তাপই অপচয় হচ্ছে না। এভাবে করে এই বস্তুটি উত্তপ্ত হচ্ছে। অর্থাৎ আমরা এভাবে অবতল দর্পণ ব্যবহার করে বস্তুর একটি কেন্দ্রতে আমরা সবগুলো তাপ বা আলোক শক্তিকে কেন্দ্রীভূত করতে পারছি। এটাকে আমরা সাধারণত বক্স কুকার বলে থাকি। উত্তল দর্পণ। উত্তল দর্পণ সব সময় বস্তুর অবাস্তব, সোজা এবং ছোট আকৃতির প্রতিবিম্ব গঠন করে, যার কারণে আমরা পেছনের গাড়িগুলো দেখতে সুবিধা হয়। কোনো গাড়ি যদি খুব কাছে থাকে তাহলে সে বস্তুটাকে দেখতে সুবিধা হয়, যা এ কারণেই গাড়ির সাইড মিররে আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি, এবং বিয়ের সময় ভিউ মিরর হিসেবে এই দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণের সাহায্যে অনেক বিশাল এলাকা বা বিশাল একটা জায়গাকেও আমরা দেখতে পাই খুব একটা ছোট উত্তল দর্পণে, যার কারণে দোকান বা শপিং মলে নিরাপত্তার কাজে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। চিত্রে দেখা যাচ্ছে একটি উত্তল দর্পণে পুরো একটি শপিং মলকে একসাথে দেখা যাচ্ছে। এখানে যদি আমরা কোনো অবতল দর্পণ ব্যবহার করতাম তাহলে এই কাছের বস্তুগুলোই খুব বড় আকৃতিতে দেখা যেত, কিন্তু পেছনের বস্তুগুলোকে আমরা দেখতে পেতাম না। তখন শপিং মলে বা সেই দোকানের অন্যান্য দ্রব্যাদি চুরি হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এখানে সবগুলো জিনিসই একসাথে দেখা যাচ্ছে, যার ফলে এখানে নিরাপত্তাটাও সুষ্ঠু থাকছে। প্রতিফলক টেলিস্কোপ তৈরিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমরা একটি সাধারণ টেলিস্কোপের চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে দেখা যাচ্ছে যে এই যে স্ক্রুর মতো আমরা দেখতে পাচ্ছি এটি হলো ফোকাস অ্যাডজাস্টমেন্ট। এটি ডানে বাঁয়ে স্থানান্তরিত করা যায়, এবং এই মিররটি হলো প্যারাবোলিক প্রাইমারি মিরর, এবং সেকেন্ডারি মিরর হলো এই ছোট্ট মিররটি, দর্পণটি। এখন যে কোনো আলোক উৎস থেকে আলো আপতিত হয়ে প্রথমে এই প্রাইমারি মিররে এসে পড়বে, যেমনটি আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এই মিররে আপতিত হয়ে এটি একটি উত্তল দর্পণ। এই মিররে আলোগুলো আপতিত হয়ে প্রতিফলনের পর এই সেকেন্ডারি মিররে এসে পড়বে, এবং এই সেকেন্ডারি মিররের যে বিন্দুতে এসে এই রশ্মিগুলো পড়ছে সেই বিন্দুর মধ্যবর্তী বিন্দুতেই আমরা ফোকাস নির্ধারণ করে থাকি। এভাবেই টেলিস্কোপ তৈরিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এই দর্পণ বিস্তৃত এলাকায় আলোক রশ্মি ছড়িয়ে দেয়, যার কারণে রাস্তার বাতিতে আমরা প্রতিফলক হিসেবে এই দর্পণ ব্যবহার করে থাকি। এখানে একটি
ল্যাম্পপোস্ট দেখা যাচ্ছে। এই ল্যাম্পপোস্টে আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি, কারণ এখানে এই ল্যাম্পপোস্টের ভিতরে যে বাতিটি আছে সেই বাতিটি এই উত্তল দর্পণে বাতির আলো উত্তল দর্পণে পড়ে প্রতিফলিত হয়ে বিস্তৃত হয়ে যায়, যার কারণে অনেকটা এলাকা, অনেকটা অংশ জুড়ে সেই জায়গাটা উজ্জ্বল হয়ে যায়। নিরাপদ ড্রাইভিং। নিরাপদ ড্রাইভিং এর জন্য ড্রাইভারকে অনেক কিছু লক্ষ্য করতে হয়। শুধুমাত্র সামনে কি আছে এগুলি দেখলেই চলে না, গাড়ি স্টার্ট করার আগে গাড়ির অনেক কিছু চেক আপ করা জরুরি। তার সাথে সাথে যেহেতু আমাদের অধ্যায়টা হচ্ছে আলো সম্পর্কিত, সুতরাং গাড়ির যে মিররগুলি রয়েছে, সাইড মিরর, এই মিররগুলি ঠিক মতো কাজ করছে কিনা, অর্থাৎ তাদের উপযোজন ঠিক মতো সেট আপ করা হয়েছে কিনা, এটা বলতে বোঝাচ্ছি হচ্ছে মিররগুলি যে বরাবর রাখা দরকার সেই বরাবর আছে কিনা সেটা চেক করা জরুরি। যদি মিরর যেমন থাকার কথা তেমন যদি না থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে কোথাও খুব বেশি ঝুঁকে আছে বা কোথাও খুব বেশি স্ট্রেট হয়ে রয়েছে, এমন যদি থাকে তাহলে কিন্তু সেই মিরর থেকে ড্রাইভার পিছনের গাড়ি সম্বন্ধে সঠিকভাবে ধারণা পাবে না। তাই নিরাপদ ড্রাইভিং এর জন্য ড্রাইভারকে মিররগুলি ঠিকমতো উপযোজন করতে হয়। ঠিকমতো উপযোজন মিন্স হচ্ছে কোথাও বাঁকিয়ে বা কোথাও কমিয়ে বাড়িয়ে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি ডিরেকশন, মিররটা যেভাবে আছে সেগুলো কিন্তু নাড়াচাড়া করে যাতে ঠিকমতো ড্রাইভারের পিছনের গাড়িগুলি দেখার জন্য সুবিধা হয় তেমন স্থাপনায় আমাদের মিররগুলোকে স্থাপন করতে হবে। তো নিরাপদ ড্রাইভিং এর মধ্যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ছবিতে পাহাড়ি রাস্তার একটি অদৃশ্য বাঁক দেখতে পাচ্ছি। এই অদৃশ্য বাঁকের মধ্যে আমাদের বেশিরভাগ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে থাকে। তার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি দেখব এই যে এই রোড থেকে যদি কোনো গাড়ি এভাবে স্পিড ব্রেক নিয়ে আসে এবং এই রোড থেকে কোনো গাড়ি যদি স্পিড ব্রেক নিয়ে এভাবে যায়, তাহলে এই অঞ্চলে এসে তাদের মুখোমুখি সংঘর্ষ হওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা অনেকই বেশি। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে যখন এখান থেকে একটি গাড়ির ড্রাইভার এদিকে আসে তখন কিন্তু সে এইখানে কোনো গাড়ি আসছে কিনা তার বোঝার সম্ভাবনা নেই। সে মনে করে এখানে কোনো গাড়ি নেই, এটার জন্য সে স্পিডটা না কমিয়েই অনুরূপ স্পিডে, যে স্পিডে সে আসছিল সেই স্পিডেই সে কিন্তু এখানে মোড় নেওয়া শুরু করে। ঠিক অনুরূপ ঘটনা এখান থেকে যে গাড়িটি যাচ্ছে তার ক্ষেত্রেও ঘটনাটা এমন ঘটে। সেও কিন্তু এখান থেকে পিছন থেকে কি কোনো গাড়ি আসছে কিনা তার কোনো সম্ভাবনা সে দেখতে পায় না, তার কাছেও মনে হয় যে না কোনো গাড়ি আসছে না। এর ফলে সে দেখা যায় এখান থেকে সেই স্পিড ব্রেক নিয়ে এভাবে মোড় নিতে চায়। একই সময় যদি দুইটি গাড়ি এসে পড়ে তাহলেই কিন্তু এই ধরনের প্রবলেম ঘটার সম্ভাবনা থাকে, মুখোমুখি সংঘর্ষ। তখন কোনো চান্স থাকে না স্পিড কমানো বা ব্রেক চাপার। এতটা তাড়াতাড়ি সংঘটিত হয় দুর্ঘটনাটি, কোনো টাইম থাকে না। কারণ কি? তারা এই মোড়ে এসে কিন্তু আরেকটা গাড়ির অবস্থান লক্ষ্য করে। ঠিক সেম ভাবে এইখান থেকেও গাড়িটা এই মোড়ে এসে সে কিন্তু লক্ষ্য করছে যে এখানে আরেকটা গাড়ি রয়েছে। পাহাড়ি রাস্তার ক্ষেত্রে এই ধরনের প্রবলেমস ক্রিয়েট হয় এবং এই ধরনের প্রবলেমস এর কারণে দেখা যায় হচ্ছে যে গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয় এবং প্রাণহানিও ঘটে থাকে। আমরা এখন ইনশাআল্লাহ দেখব যে কিভাবে এই ধরনের প্রবলেমস গুলি ওভারকাম করা যায়, তার জন্য কি করণীয় পদক্ষেপ রয়েছে সেগুলি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। বিপজ্জনক বাঁক, অর্থাৎ যেগুলিতে মোড় নেয়, ঘুরে গাড়ি ঘুরে, এই সমস্ত বাঁকে আমরা সমতল দর্পণ বসাবো এবং সমতল দর্পণটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে যাতে করে কোনাকুনি থাকে। আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ঠিক মানে এই বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ এই বরাবর একটা আমাকে
দর্পণ বসাতে হবে, এই বরাবর একটা দর্পণ বসাতে হবে। তাহলে দেখা যাবে কি, যদি আমরা এখানে একটা দর্পণ বসায় দেই বা বসিয়ে দেই, তাহলে দেখা যাবে যে এখান থেকে যে গাড়িটি আসছে এই এবং এখান থেকে যে গাড়ি আসছে দুইজনের বিম্বই কিন্তু এই দর্পণে গঠিত হবে। এর ফলে এখানকার ড্রাইভার এই গাড়ির উপস্থিতি এই দর্পণের মাধ্যমে দেখবে, ঠিক অনুরূপভাবে এখান থেকে যে ড্রাইভারটা আসছে সেও কিন্তু এইখান থেকে যে গাড়ি আসছে তার উপস্থিতি এই দর্পণে দেখতে পাবে। আর মোটামুটি আমরা রাতে পাহাড়ি এলাকায় যেহেতু লাইটের এভাবেই আলোর অপ্রাপ্যতা বা অপর্যাপ্ততা থাকে, এই কারণে পাহাড়ি এলাকাতে রোডের বাঁক অর্থাৎ কোন দিকে ঘুরে যাচ্ছে রোডটি, কোথাও মানে কোন সাইডে একদম আর কোনো রাস্তা নেই, এই ধরনের টেন্ডেন্সি বোঝা খুবই টাফ। সো ভালো হয় হচ্ছে রাতে যাতে আমরা পাহাড়ি এলাকাতে গাড়ি না চালাই। এবং আরো একটি প্রবলেম হচ্ছে যে জোরে গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা স্পিড কন্ট্রোল করতে পারি না, এবং স্পিড কন্ট্রোল যেহেতু যদি না করতে পারি তাহলে দুর্ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক। এটার জন্য জোরে গাড়ি চালানো উচিত নয়। আমাদের প্রত্যেকটা জিনিসেরই মোটামুটি কিছু নির্দিষ্ট সীমা রয়েছে, সেই সীমার উপর ভিত্তি করে আমাদের ইনশাআল্লাহ গাড়ি চালানো উচিত। Please subscribe to us on YouTube at Mizan Academy Class 9 channel. Please visit at www.mizanacademy.com. Don't forget to like us on Facebook at Mizan Academy.